আমন্ত্রণ জানাচ্ছি আপডেট সংবাদে। শুরুতেই জানিয়ে দিব গুরুত্বপূর্ণ শিরোনাম, এরপরেই থাকবে বিস্তারিত। হুতিদের হামলায় ক্ষতিগ্রস্ত ব্রিটিশ জাহাজ, জানালো যুক্তরাষ্ট্র। পানির নিচে ড্রোন মোতায়েন করেছে হুতিরা, বলছে আমেরিকা। এদিকে ইসরায়েলের ৩ সেনাঘাঁটিতে হামলার দাবি হিজবুল্লাহর। মত পাল্টে সরকার গঠনের সিদ্ধান্ত নিচ্ছে পিটিআই তথা ইমরান খানের দল। আরও জানাবো, ৩ দিন আগেই পুতিন আবার স্বামীকে হত্যা করেছেন, বললেন নাভালনির স্ত্রী। এবং সর্বশেষ জানিয়ে দিব, জিম্মিদের মুক্তি নিয়ে হামাসকে যে কড়া হুঁশিয়ারি দিল ইসরায়েল। হুতিদের হামলায় ক্ষতিগ্রস্ত ব্রিটিশ জাহাজ, জানালো যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র জানিয়েছে, হুতিদের ক্ষেপণাস্ত্র হামলায় ব্রিটিশ মালিকানাধীন একটি জাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতা তদারকির দায়িত্বে থাকা যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম বলেছে, রবিবার ইয়েমেনের ভূখণ্ড থেকে হুতিদের ছোড়া জাহাজ বিধ্বংসী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আঘাতে যুক্তরাজ্যের মালিকানাধীন একটি জাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক পোস্টে সেন্টকম বলেছে, ইয়েমেনের ইরান সমর্থিত হুতি নিয়ন্ত্রিত এলাকা থেকে বেলজিয়ার পতাকাবাহী যুক্তরাজ্যের মালিকানাধীন বাল্ক ক্যারিয়ার এমভি রবিবারের দিকে দুটি জাহাজ বিধ্বংসী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। এর মধ্যে একটি ক্ষেপণাস্ত্র জাহাজটিতে আঘাত হানলে ক্ষয়ক্ষতি হয়। জাহাজটি একটি বিপদ সংকেত জারি করে এবং জোটের একটি যুদ্ধজাহাজ অন্য একটি বণিক জাহাজের সাথে এমভি রবিবারের ক্রুদের সহায়তা করার আহ্বানে সাড়া দেয়। ক্রুদের বাণিজ্যিক জাহাজে করে নিকটবর্তী বন্দরে নিয়ে যাওয়া হয়। মত পাল্টে সরকার গঠনের সিদ্ধান্ত নিয়েছে পিটিআই। কেন্দ্র, পাঞ্জাব ও খাইবার পাখতুনখোয়ায় সরকার গঠনে নতুন প্রচেষ্টার অংশ হিসেবে সুন্নি ইত্তেহাদ কাউন্সিলের এসআইসি এর সঙ্গে জোট সিদ্ধান্ত নিয়েছে ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ পিটিআই। বিরোধী দলের আসনে বসার আগ্রহ প্রকাশের 2 দিনের যেতে না যেতেই মত পাল্টে রবিবার একটি সংবাদ সম্মেলনে পিটিআই নেতারা কেন্দ্র, পাঞ্জাব ও খাইবার পাখতুনখোয়ায় সরকার গঠনের বিষয়ে নতুন করে আশা প্রকাশ করেন। নারী ও সংখ্যালঘুদের জন্য সংরক্ষিত আসন দাবি জোরদার করতে জাতীয় ও প্রাদেশিক পরিষদে নিজেদের পক্ষের আসন সংখ্যা বাড়াতে সুন্নি ইত্তেহাদ কাউন্সিলের জোটে সঙ্গে জোট করার বিষয়ে পিটিআই নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। পিটিআই কেন্দ্র এবং পাঞ্জাবে ওয়াদাত-ই-মুসলিমিন, খাইবার পাখতুনখোয়ায় জামায়াতে ইসলামীর সঙ্গে জোট করতে চেয়েছিল, কিন্তু জামায়াতে ইসলামী জানিয়েছে তারা খাইবার পাখতুনখোয়ার আংশিক জোটে আগ্রহী নয়। ফলে প্রদেশটিতে সরকার গঠনের জমিতে উলামায়ে ইসলামী, নাজরিয়াতি এবং তেহরিক-ইনকিলাবের সঙ্গে যোগাযোগ করছে পিটিআই। পানির নিচে ড্রোন মোতায়েন করেছে হুথিরা, বলছে আমেরিকা। ইয়েমেনের হুথি বিদ্রোহীরা এবার পানির নিচে ড্রোন মোতায়েন করেছে। এই প্রথম তারা এই ধরনের ড্রোন ব্যবহার করছে বলে দাবি আমেরিকার। মার্কিন সেন্ট্রাল কমান্ড দাবি করেছে, ইয়েমেনের হুথি বিদ্রোহীরা প্রথমবারের মতো একটি সাবসাবমিসিবল ড্রোন ব্যবহারের চেষ্টা করেছিল, কিন্তু মার্কিন নেতৃত্বাধীন জোটের হামলায় এটি ধ্বংস হয়ে গেছে। মার্কিন নৌবাহিনী শনিবার হুথিদের 3টি ক্রুজ ক্ষেপণাস্ত্র, একটি মনুষ্যবিহীন সারফেস ভেসেল এবং একটি মনুষ্যবিহীন আন্ডার ওয়াটার ভেসেলে 5টি হামলা চালিয়েছে। ওই এলাকায় মার্কিন নৌবাহিনীর জাহাজ ও বাণিজ্যিক জাহাজের জন্য আসন্ন হুমকি দাবি করে মার্কিন সামরিক বাহিনী লিখেছে, 23 অক্টোবর হামলা শুরু হওয়ার পর থেকে এই প্রথম হুথিদের কোনো ইউএভি মোতায়েন পর্যবেক্ষণ করা হলো। গাজায় ইসরায়েলি সামরিক অভিযান শুরুর পর থেকে ইয়েমেনের একটি বড় অংশের নিয়ন্ত্রণে থাকা হুথি বিদ্রোহীরা লোহিত সাগরে চলাচলকারী একাধিক জাহাজকে হয়রানি করেছে বলে অভিযোগ তোলা হয়েছে। গাজায় ফিলিস্তিনিদের সঙ্গে সংহতি জানিয়ে হুতিরা গাজার অবরোধ বন্ধ না হওয়া পর্যন্ত ইসরায়েলের সঙ্গে সংশ্লিষ্ট যে কোনো জাহাজে হামলা চালানোর অঙ্গীকার করেছে। প্রতিক্রিয়া হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্র লোহিত সাগরে টহল দেওয়ার জন্য একটি আন্তর্জাতিক বাণিজ্যিক সামুদ্রিক জোট চালু করে, যার লক্ষ্য শিপিং লাইন রক্ষা করা। জানুয়ারির মাঝামাঝি থেকে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য ইয়েমেনের একাধিক ভূগর্ভস্থ স্টোরেজ সুবিধা, কমান্ড অ্যান্ড কন্ট্রোল, ক্ষেপণাস্ত্র ব্যবস্থা, ইউএভি স্টোরেজ এবং অপারেশন সাইট রাডার হেলিকপ্টারের বিরুদ্ধে হামলা চালিয়েছে। অন্যদিকে হুতিরা উত্তেজনা বৃদ্ধির সঙ্গে সঙ্গে মার্কিন ও যুক্তরাষ্ট্রের মালিকানাধীন বাণিজ্যিক জাহাজগুলোকেও লক্ষ্যবস্তু করার বা বানানোর ঘোষণা দিয়েছে। এখনো পর্যন্ত হুথিদের কোনো ক্ষেপণাস্ত্র মার্কিন নৌবাহিনীর জাহাজে আঘাত না করলেও গোষ্ঠীটি লোহিত সাগরে মার্কিন নেতৃত্বাধীন জোটের হামলা বা জাহাজ লক্ষ্য করে অসংখ্য ক্ষেপণাস্ত্র এবং ড্রোন নিক্ষেপ করেছে।
3 দিন আগেই পুতিন আমার স্বামীকে হত্যা করেছে, বললেন নাভালনির স্ত্রী। অ্যালেক্সি নাভালনির স্ত্রী বলেছেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তার স্বামীকে 3 দিন আগেই হত্যা করেছেন, কারণ 3 দিন পর তাদের সুষ্ঠু নির্বাচনের দাবিতে কাজ শুরু করার কথা ছিল। গতকাল প্রকাশিত একটি ভিডিওতে অস্ত্রসিক্ত অবস্থায় ইউলিয়া নাভালনায়া বলেন, 3 দিন আগেই পুতিন আমার স্বামী অ্যালেক্সি নাভালনিকে হত্যা করেছিলেন। কারা কর্তৃপক্ষ জানিয়েছে, আর্কটিক সার্কেলের অভ্যন্তরে মস্কো থেকে 2000 মাইল তথা 1200 কিলোমিটার উত্তর পূর্বে খার্পের জেল কলোনিতে হাঁটার সময় চেতনা হারানোর পর নাভালনি মারা যান। ইউলিয়া নাভালনায়া বলেন, অ্যালেক্সি 3 বছর যন্ত্রণা ও নির্যাতনের পর জেল কলোনিতে মারা যান। পুতিনের বিরুদ্ধে লড়াই 1 দশকেরও বেশি সময় ধরে তার স্বামীর পাশে থাকা ইউলিয়া নাভালনায়া তার অসমাপ্ত কাজ চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেন। তিনি বলেন, অ্যালেক্সির জন্য এবং নিজেদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটি আমরা করতে পারি তা হলো লড়াই চালিয়ে যাওয়া, আগের চেয়ে মরিয়া হয়ে আরও প্রচণ্ডভাবে। যুদ্ধের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে লড়াই করার, সুষ্ঠু নির্বাচন এবং বাকস্বাধীনতার জন্য লড়াই করার, আমাদের দেশকে ফিরিয়ে নেওয়ার জন্য লড়াই করার প্রতিটি সুযোগকে কাজে লাগাতে হবে। তিনি আরও বলেছেন, আমরা ঠিক জানি কেন পুতিন 3 দিন আগে অ্যালেক্সিকে হত্যা করেছিল। আমরা নিশ্চিতভাবে খুঁজে বের করব কে এই অপরাধটি করেছে এবং কীভাবে এটি করা হয়েছিল। এদিকে ক্রেমলিন সোমবার বলেছে, নাভালনির মৃত্যুর তদন্ত চলছে, কিন্তু পশ্চিমা সরকারগুলো পুতিনকে এই মৃত্যুর জন্য দায়ী করে নিন্দা জানিয়েছে। রাশিয়া সরকার এখনও পর্যন্ত নাভালনির মরদেহ তার মা এবং আইনজীবীদের কাছে হস্তান্তর করতে অস্বীকার করেছে। ইসরায়েলের 3 সেনা ঘাঁটিতে হামলার দাবি হিজবুল্লাহর। ইসরায়েল উত্তরাঞ্চলে নতুন করে হামলা চালিয়েছে লেবাননের প্রতিরোধ গোষ্ঠী হিজবুল্লাহ। গতকাল দখলকৃত অঞ্চলে 3টি ইসরায়েলি সেনা ঘাঁটিতে হামলা চালিয়েছে গোষ্ঠীটি। লেবাননের আল মায়াদিন টেলিভিশন এই তথ্য জানিয়েছে। গোষ্ঠীটি বলেছে, গাজা উপত্যকার সমর্থনে দখলদার বাহিনীর বিরুদ্ধে তাদের যুদ্ধ অব্যাহত রয়েছে। তাদের যোদ্ধারা উপযুক্ত অস্ত্র ব্যবহার করে ইসরায়েলের বিরকাত রেশাসহ 3 সেনা ঘাঁটিতে হামলা চালিয়েছে। এর আগে রবিবার বিকালে ইসরায়েলের আল বাগদাদি ঘাঁটির পাশে সেনা জমায়েতের ব্যাপক হামলা চালিয়েছে হিজবুল্লাহ। এছাড়াও এদিন ইসরায়েলের আল মানাখিম এলাকায় আরেকটি সেনা জমায়েতে উপযুক্ত অস্ত্রের সাহায্যে আঘাত হানা হয়েছে। এর বাইরেও ইসরায়েলের আরও কয়েকটি অবস্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হিজবুল্লাহ। প্রতিদিনই ইসরায়েলি অবস্থানে হামলার ঘটনা ঘটছে। এসব হামলায় ইসরায়েলের ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে, তবে দখলদার বাহিনী তাদের ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ প্রকাশ করছে না। গত 7 অক্টোবর ইসরায়েল গাজায় ভয়াবহ হামলা শুরু করার পর দক্ষিণ লেবানন থেকে ইসরায়েলের উত্তরাঞ্চলীয় সামরিক স্থাপনগুলোর বিরুদ্ধে হামলা চালিয়ে যাচ্ছে হিজবুল্লাহ। দখলদার ইসরায়েল সরকারকে গত 4.5 মাস ধরে গাজার পাশাপাশি লেবানন সীমান্তেও যুদ্ধ করে যেতে হয়েছে। লেবাননের হিজবুল্লাহর উপমহাসচিব শেখ নাইম কাসেম সম্প্রতি বলেছেন, ইসরায়েলের দখলদারিত্ব থেকে যে কোনো মূল্যে ফিলিস্তিনি ভূখণ্ডকে মুক্ত করার জন্য তার সংগঠনসহ প্রতিরোধ ফ্রন্ট প্রতিজ্ঞাবদ্ধ রয়েছে। গত 7 অক্টোবর ইসরায়েলে হামাসের হামলায় 1139 জন নিহত হন। ইসরায়েল থেকে প্রায় 240 জনকে জিম্মি করে নিয়ে যান হামাস যোদ্ধারা। সেদিন থেকেই গাজার নির্বিচারে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। এতে এখনও পর্যন্ত উপত্যকাটিতে 29,000-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। গাজায় আকাশ থেকে বোমা হামলার পাশাপাশি স্থলে অভিযানও চালাচ্ছে ইসরায়েল। হামলার মুখে প্রাণ বাঁচাতে উপত্যকাটির 14 লাখ মানুষ আশ্রয় নিয়েছেন একেবারে দক্ষিণে রাফা এলাকায়। সেখানে চরম মানবতারভাবে জীবন কাটাচ্ছেন তারা। এবং সর্বশেষ জানিয়ে দিব, জিম্মিদের মুক্তি নিয়ে হামাসকে যে কড়া হুঁশিয়ারি দিল ইসরায়েল। ইসরায়েলের যুদ্ধকালীন মন্ত্রিসভার সদস্য বেনি গান্তজ বলেছেন, যদি হামাস রমজান শুরুর আগে বন্দে ইসরায়েলি জিম্মিদের মুক্তি না দেয়, তাহলে গাজার নিরাপত্তা শেষ আশ্রয়স্থল রাফায় স্থল আক্রমণ শুরু করবে ইসরায়েল। খবর টাইমস অফ ইসরায়েলের। তিনি বলেন, রমজানের মধ্যে জিম্মি ব্যক্তিরা যদি নিজ বাসায় তথা ইসরায়েলে ফিরে আসতে না পারেন, তাহলে রাফা সহ গাজা সব জায়গায় লড়াই চলবে। হামাসের সামনে একটি পথ খোলা আছে, তারা আত্মসমর্পণ করতে পারে, জিম্মিদের মুক্তি দিতে পারে, তাহলে গাজার বেসামরিক মানুষ রমজানের রোজা পালন করতে পারবেন।